95 থেকে 100 কমন গেছে সব জায়গাতে। সূর্যালোকে গাছের পাতা সবুজ দেখায় কেন? আমার মাথা ব্যথা দেখে ঘাম বেরিয়ে গেছে অঙ্কটা করতে গিয়ে। এখনো তো সময় রয়েছে ফেব্রুয়ারি অব্দি, কি করব দেখবি তুই। लहरों से डर के नौका पार नहीं होती और कोशिश करने वालों की कभी हार नहीं होती। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা প্রত্যেকে জানিস আমাদের সেমিফাইনাল পরীক্ষা কিন্তু আর বেশি দূরে নেই, সুতরাং এখন আদা জল খেয়ে লেগে পড়ার সময় ভাই। এখন আর সময় নষ্ট করার মতো কিচ্ছু আমাদের কাছে পড়ে নেই। তোরা প্রত্যেকেই জানিস মাধ্যমিক 2026 ভৌত বিজ্ঞানকে জল করতে চলে এসেছে অ্যাডভেঞ্চার একাডেমি। তোদেরকে যেভাবে আমি এক এক করে প্র্যাকটিস করাচ্ছি, আমি আশা করতে পারি যে প্রথম থেকে লেগে রয়েছে আমার চ্যানেলে সে এতক্ষণে ভৌত বিজ্ঞানের ডেভেলপ করে গেছে। তোদের জন্য চ্যাপ্টার ওয়াইজ ওয়ান শট কুইক রিক্যাপ, এমসিকিউ, ভিএসএকিউ, এসএকিউ এর সেপারেট সেশন, 36 নম্বরের প্রশ্ন আলাদা, 18 নম্বরের প্রশ্ন আলাদা আমি নিয়ে এসেছি। পুজোতেও তোদেরকে রিভিশন সেশন দিয়েছি, প্র্যাকটিস সেশন দিয়েছি, এবং তারপরে টেস্টের আগে তোদের জন্য নিয়ে চলে এসেছি টেস্ট স্পেশাল সাজেশন সিরিজ। আমি বারবার করে বলছি তোদেরকে যা করিয়েছি তুই সবটা করে যা, তার বাইরে টেস্টেও কিছু আসবে না, মাধ্যমিকেও কিছু আসবে না, চ্যালেঞ্জ আমার। দেখ, টেস্ট অনেকগুলো স্কুলকে নিয়ে হয়, বাট আমি এইটুকু বলতে পারি যদি তুই অ্যাডভেঞ্চার একাডেমির করানো সব জিনিস করে চলে যেতে পারিস, যদি তুই ধামাকা ব্যাচে করানো সব জিনিস করে চলে যেতে পারিস, তুই 95 থেকে 100 গোল্ডেন বেল্টে ঢোকার সামর্থ্য টেস্টেও রাখিস। বিভিন্ন মক টেস্ট পরীক্ষাগুলো হচ্ছে, ছেলে মেয়েদের যে ফিডব্যাক সেটা তো তোকে আমি ইউটিউবে পোস্ট করে জানাচ্ছি। অ্যাডভেঞ্চার একাডেমির করানো সবকিছু কমন ওখানে। আর কি করবি তুই? 100% কমন এসছে কয়েকটা মক টেস্টে। 95 থেকে 100, 95 এর কম কোথাও যাবে না ভাই, কোথাও যাবে না। 95 থেকে 100 কমন গেছে সব জায়গাতে, সব জায়গাতে, মানে সব জায়গাতে। এটাই কামাল, এটাই তোদেরকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি 95 to 100 গোল্ডেন বেল্টে তোকে ঢোকাবো যদি তুই আমার কথা মানতে পারিস। আর দেখছিস এখন ফলতে শুরু করেছে, এখনো তো সূর্য মধ্য গগনে, এখনো তো সময় রয়েছে ফেব্রুয়ারি অব্দি, কি করব দেখবি তুই। চল শুরু করা যাক আজকে এলএকিউ স্পেশাল সেট। এখানে এমন কিছু এলএকিউ আমি ডিসকাস করব যেগুলো ছেলে মেয়েদের সমস্যা হয়। এলএকিউ দেবে না দাদা ইউটিউবে? আরে কত দেবো আর, সাজেশন সেটাতে এলএকিউ ভরে ভরে দিচ্ছি, অঙ্ক ভরে ভরে করাচ্ছি। চল এদিকে। আর দাদা ধামাকা ব্যাচে তাহলে কি হবে? জাস্টিস ফর ধামাকা ব্যাচ। আরে ধামাকা ব্যাচে তো গোড়া থেকে শিখিয়ে উপরে তোলা হচ্ছে, 0 to হিরো লেভেল। চল এইবার দিকে দেখ, প্রথম প্রশ্নটা দেখা যাক। বলেছে সমভরের দুটি গ্যাস এসটিপিতে যথাক্রমে 4480 ml এবং 5600 ml আয়তন অধিকার করে। খুব ভালো কথা, তার মানে আমাকে দুটো গ্যাসের আয়তন দিয়ে দিয়েছে এসটিপিতে, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে। মানে কোথাও জানি না টেম্পারেচার আর প্রেসারটা হয়তো ধ্রুবক থাকবে অঙ্কটায়। এবং আরো একটা জিনিস বলে দিয়েছে যে দুটো গ্যাসই সমভরের, বা মানে ভরটাও ধ্রুবক। এইবার দেখি কি বলেছে। বলেছে গ্যাস দুটির মোলার ভরের অনুপাত নির্ণয় করো। দেখ ভাই, মোলার ভর যখনই তোকে বলে দিয়েছে, প্রথমেই তোকে সার্বজনীন গ্যাস ধ্রুবকের ওই যে ফর্মুলাটা ছিল আদর্শ গ্যাস সমীকরণ, সেইটাকে লাগিয়ে দিতে হবে, পিভি ইকুয়াল টু এনআরটি। তার কারণ হচ্ছে এই যে আদর্শ গ্যাস সমীকরণ থেকেই তুই এন এর জায়গার মধ্যে বসিয়ে দিতে পারিস W/m/T। হলো এখান থেকেই তুই মোলার ভরের রাশিমালাটা বার করে নিতে পারিস, মোলার ভর M ইকুয়াল টু W/RT/PV। বল হ্যাঁ, বার করতে পারি। এবার তুই বল দুটো গ্যাসের ক্ষেত্রে জাস্ট কোন দুটো জিনিস চেঞ্জ হচ্ছে। প্রথম যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে আয়তনটা। দেখ আয়তনটাকে এখানে কিন্তু চেঞ্জ করে দেওয়া হচ্ছে, দুজনের জন্য দুরকম দেওয়া হয়েছে, এবং তার উপরে ভিত্তি করে তোমাকে বলেছে দুজনের মোলার ভরের অনুপাত, মানে মোলার ভর দুটো দুজনের ক্ষেত্রে ডিফারেন্ট হবে। তাহলে আমি এক কাজ করি, আমি প্রথমেই লিখি প্রথম গ্যাসের জন্য মোলার ভর M1 ইকুয়াল টু, বল W দুজনের জন্য সেম, তাহলে আমি এখানে W বসাচ্ছি। আর তো দুজনের ক্ষেত্রে সেমই হবে, সার্বজনীন গ্যাস ধ্রুবক আর বসাচ্ছি। বল টেম্পারেচারটা এসটিপি তোকে দিয়েই দিয়েছে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, মানে টেম্পারেচারও তোর জন্য দুজনের ক্ষেত্রেই সেম, মানে টি বসা। প্রেসার তো দুজনের ক্ষেত্রেই সেম, তাহলে তুই পি বসা। দেখ তোর ভলিউমটা কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে তুই এখানটা V1 বসাবি। হলো আবার তুই দেখ, তাহলে তুই সেম ভাবেই বসাতে পারিস M2 ইকুয়াল টু WRT/PV2। বল করতে পারি 1 নম্বর 2 নম্বর। এবার তোকে মোলার ভর দুটোর কি চেয়েছে ভাই? অনুপাত চেয়েছে। তাহলে তুই এক কাজ কর না, তুই M1/M2 করে দে। দেখ তাহলে কি হয়ে যাচ্ছে, ওপরে চলে আসছে WRT/PV1, WRT/PV1, নিচে চলে আসছে WRT/PV2। এই তো প্রশ্ন, WRT এমনি কাটলো, PP এমনি কাটলো, চলে এসছে এখান থেকে V2/V1। তুই আমাকে একটা কথা বল ভাই,
এই যে m1 ডিভাইডেড বাই m2 ইকুয়াল টু v2 ডিভাইডেড বাই v1 তোর কাছে আছে, v2 টা কত? দ্বিতীয় আয়তনটা 5600 ml, তাহলে v2 এর জায়গায় আমি বসিয়ে দিই 5600। v1 কত? 4480, 4480 বসিয়ে দে না, অঙ্ক তো হয়েই গেল রে, শূন্য শূন্য উড়ে গেল। কিছু বড় সংখ্যা দিয়ে কাটছে? কাটছে না, এমনি নর্মাল কাটতে থাক। 2 দিয়ে কাট 280, 2 দিয়ে কাট 2 2 4, 2 দিয়ে কাট 140, 2 দিয়ে কাট 1 1 2, 2 দিয়ে কাট 70, 2 দিয়ে কাট 5 2 10, 6 2 12 56। হ্যাঁ কেটে যাবে তো, 7 10 70 হয়, 27 56 হয়। 2 দিয়ে কাট 5, 2 দিয়ে কাট 4, তাহলে অ্যান্সার কত চলে এসছে? m1:m2 ইকুয়াল টু চলে এলো 5:4। আশা করতে পারি বিষয়টা প্রত্যেকের কাছে পরিষ্কার হয়ে গেছে যে অনুপাত কত সহজে বেরিয়ে যাচ্ছে। এই সব প্রশ্নগুলো কিন্তু তোদের পরীক্ষাতে অবশ্যই 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 দিতে পারে। তুই দেখবি যারা রেগুলার প্রবলেম সেট অ্যাটেন্ড করছে তাদের কিন্তু কোনো রকম অসুবিধা আর হবেই না। নেক্সট প্রশ্ন দেখা যাক, বলেছে বাণিজ্যিক জিঙ্কে 35% বিশুদ্ধ জিঙ্ক আছে। এই যে প্রশ্নটা আছে এটা মারাত্মক মার্ভেলাস ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন, এবং আমি ঠিক জানি না তোদের মধ্যে ঠিক কতজন এই প্রশ্নটাকে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিস যে দাদা আমি এটা পারছি না, আমি এটা কথাই বুঝতে পারছি না। এখানে না পারার মতো কিন্তু কিচ্ছু নেই ভাই, এটা অত্যন্ত পাতি প্রশ্ন একটা, যদি তুই একটু ভাবিস। ভাবতে হবে ভাই, ভাবা প্র্যাকটিস করতে হবে। খেয়াল করে দে, আমাকে একটা কথা বল, প্রথমে অঙ্কটাকে পড়। বলেছে বাণিজ্যিক জিঙ্কে 35% বিশুদ্ধ জিঙ্ক আছে, মানে জিঙ্ক আছে 35%, আমি এটুকু বুঝতে পেরেছি। এইরূপ 50 গ্রাম জিঙ্কের সঙ্গে অতিরিক্ত পরিমাণ সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালে কত পরিমাণ হাইড্রোজেন গ্যাস প্রস্তুত হবে? তুই আমাকে একটা কথা বল, এটা তো বলেই দিচ্ছে যে জিঙ্কের সঙ্গে আমাকে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করতে হবে। যদি বিক্রিয়া করি তুইও বুঝতে পারছিস ZnSO4 উৎপন্ন হয়ে যাবে এবং তার সঙ্গে তৈরি হয়ে যাবে হাইড্রোজেন গ্যাস। খুব ভালো কথা, আমি দেখতে পাচ্ছি এখানে কোনো রকম ব্যালেন্সের প্রসঙ্গই নেই। আমি একটা জিনিস বুঝতে পারলাম যে শুধুমাত্র জিঙ্কই পারে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন প্রস্তুত করতে। এই যে 35% বিশুদ্ধ জিঙ্ক আছে তো জিঙ্কের নমুনাটায়, ওই 35% বিশুদ্ধ জিঙ্ক বাদ দিয়ে বাকি যে অশুদ্ধিগুলো রয়েছে ওরা কিন্তু কখনোই সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন প্রস্তুত করতে পারবে না। তার মানে আমাকে বুঝতে হবে আমাকে অ্যাকচুয়ালি কত গ্রাম জিঙ্ক দিয়ে দিয়েছে, 50 গ্রাম। তাহলে আমি যদি তোকে একটুখানি বলি যে 50 গ্রাম নমুনাতে বিশুদ্ধ জিঙ্ক কতটা রয়েছে, তুই এইটা আগে বের করে নে। বল, 50 গ্রাম দিয়েছে ঠিকই দাদা, কিন্তু তার মধ্যে মাত্র 35%ই বিশুদ্ধ জিঙ্ক আছে। তাহলে আমাকে 50 গ্রামের 35% আগে বার করে নিতে হবে। আমি 2 দিয়ে কেটে দিই, 2 দিয়ে কেটে দিই, 17.5 গ্রাম আমার কাছে বিশুদ্ধ জিঙ্ক আছে, যেটা আমার রিয়াকশনের জন্য প্রয়োজন। বাকি যেটা রয়েছে সেটা আমার রিয়াকশনের জন্য লাগবে না। আমি এই সমীকরণটার মাধ্যমে দেখতে পাচ্ছি একটা জিনিস, জিঙ্কের ক্ষেত্রে পারমাণবিক ভর 65, মানে 65 গ্রাম জিঙ্ক যদি আমি সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করাই, এখানে H2 রয়েছে, তার মানে 2 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত হবে। তুই আমাকে একটা কথা বল, আমি লিখতে পারি তো এইরকম ভাবে যে 65 গ্রাম জিঙ্ক দিয়ে যদি আমি রিয়াকশন করাই, পুরোটা লিখবি, তাহলে 2 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করা সম্ভব। তাহলে তুই আমাকে বল আমার কাছে জিঙ্ক কতটা রয়েছে, 17.5 গ্রাম। তাহলে 17.5 গ্রাম যদি আমাকে কেউ জিঙ্ক দিয়ে দেয় তাহলে আমার কতটা হাইড্রোজেন প্রস্তুত হবে সেটাই তো বার করতে বলেছে রে। ইন্টু 2 ডিভাইডেড বাই 65, কাট না কাট, হয়ে যাবে গল্প শেষ। দেখতে পাচ্ছি ক্যালকুলেশন একটু ভয়ঙ্কর হতে পারে, কিন্তু দেখা যাক। যদিও তোদের কাছে যথেষ্ট সময় থাকবে, এখান দিয়ে পয়েন্ট তুললে এখানে 10, 5 দিয়ে কাট, 3 5 15, 5 5 25, 65 থেকে কাটলে 13 বেরিয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি 5 7 35, 5 2 10, 2 দিয়ে 2 কেটে যাচ্ছে, 7/13 বেরোচ্ছে। ইজিলি ক্যালকুলেট করে দেওয়া যায়, কিন্তু আমার কাছে এখন অত সময় নেই যে আমি ক্যালকুলেশন এখন ধরে ধরে করবো। 7 ডিভাইডেড বাই 13, অ্যান্সার আসছে 0.54। তার মানে 0.54 গ্রাম আমার হাইড্রোজেন প্রস্তুত হয়ে যাবে। পরিষ্কার অঙ্ক, একদম পাতি অঙ্ক। আশা করতে পারি প্রত্যেকের কাছে অঙ্কটা একদম জলের মতো পরিষ্কার আছে। দেখা যাক পরের প্রশ্নটা কি বলে দিয়েছে। এই অঙ্কটা হচ্ছে এই যে পুরো এলএকিউ সেশন তোকে করাচ্ছি তার সবচেয়ে কঠিন অঙ্ক। কেন বলছি তার সবচেয়ে কঠিন অঙ্ক? তুই অঙ্কটা একবার ভালো করে প্রথমে না পড়, ভিডিওটাকে পজ করে, বা ভিডিওটা আমিও পড়ছি চল। বলেছে 12.2 গ্রাম পটাশিয়াম ক্লোরেট বিয়োজনের ফলে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়
তার সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া ঘটানোর জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন কত পরিমাণ জিঙ্কের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় প্রস্তুত করা যাবে। মানে তুই যদি একটুখানি মন দিয়ে দেখিস, এই পুরো সমীকরণটা তৈরি করতে হলে আমাকে তিনখানা সমীকরণের সাহায্য নিতে হবে। মানে এই একটা অঙ্কের মধ্যে তিনটে অঙ্ক লুকিয়ে রয়েছে। যদি কারো স্কুলে একটু কঠিন প্রশ্ন করতে চায়, এই প্রশ্নটাকে দিতেই পারে। এই প্রশ্নটা কিন্তু রাসায়নিক গণনার একটা কঠিন প্রশ্ন রূপে বিবেচিত হবে। চল করা যাক। এখানে দেখ কয়েকটা আমাদের পারমাণবিক ভর দিয়ে দিয়েছে, যেগুলো আমাদের কোনো দরকার নেই। চল দেখি, একটুখানি মন দিয়ে প্রত্যেকে দেখবে। আমি এক এক করে করব, ধরে ধরে করব, আস্তে আস্তে করব। বলেছে 12.25 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড বিয়োজনের ফলে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়। আমরা আগে দেখবো পটাশিয়াম ক্লোরাইডের বিয়োজন কিভাবে হয়। KClO3 বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে তৈরি করে KCl প্লাস O2। আমি যদি একটু ব্যালেন্স করি, এখানে একটা 2 বসাও, এখানে একটা 2 বসাও, এখানে একটা 3 বসাতে হবে, স্বাভাবিক ব্যাপার। এবার আমরা কি করব, আমরা শুধু দেখব যে কতটা পটাশিয়াম ক্লোরাইড বিয়োজিত হলে কতটা অক্সিজেন তৈরি হয়। এখানে আমি প্রথমে তাহলে এর মোলার ভরটা বার করি না, সামনে একটা 2 বসিয়ে দিই। পটাশিয়ামের জন্য 39 প্লাস ক্লোরিনের জন্য 35.5 প্লাস তিনটে অক্সিজেন মানে 3 16 48। বল হ্যাঁ। যদি পুরোটা করি তাহলে কত হবে, 8 5 13, 3 হাতে 1, 13 আর 9 22, 22, আচ্ছা 13 আর 9 22 এর 2 হাতে 2, 2 মানে হচ্ছে 8 4 আর 3 7 আর 3 10 আর 2 12, মানে 122.5 গ্রাম ইন্টু 2, তার মানে হয়ে যাচ্ছে হচ্ছে 245, 122 244.5, হ্যাঁ 245 গ্রাম। সেখান থেকে অক্সিজেন কতটা পাওয়া যাচ্ছে বল না, 16 অক্সিজেন, 16 2 32 আর 3 96 গ্রাম অক্সিজেন পাওয়া যাচ্ছে। ক্যালকুলেশনে কিন্তু ভাই কুইক হতে হবে, ক্যালকুলেশনে তোমাকে কুইক হতেই হবে, না হলে খুব সমস্যা হয়ে যাবে। এবার দেখো তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড KClO3 যদি রিঅ্যাক্ট করে, তাহলে সেখান থেকে পুরো ভাষায় লিখবে কিন্তু উৎপন্ন হয় 96 গ্রাম অক্সিজেন। বল হ্যাঁ, একদম দাদা, একদম পাওয়া যায়। আমাদেরকে কতটা দিয়ে দিয়েছে তুই বল, 12.25 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড দিয়ে দিয়েছে ভাই। তো 12.25 গ্রাম 245 5-এ কত হয় 1000, হ্যাঁ 1225, হ্যাঁ ঠিক আছে। এত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কতটা অক্সিজেন পাওয়া যাবে না, 96 ইন্টু 12.25 ডিভাইডেড বাই 245। বল 12.25 এর এই পয়েন্ট উঠলে নিচে 100 বসবে। এইবার তুই একটা জিনিস দেখতেই পাচ্ছিস ভাই, 245 দিয়ে 1225 কাটলে কত হয়, 5 5 25, 5 হাতে 2, 5 4 20, 2 22, 2 হাতে 2, 5 2 10 আর 2 12, মানে গল্প শেষ। এখানে 5 দিয়ে পুরোটা উড়ে গেল। 5 দিয়ে 100 কাটলে 20 হয়ে যায়, 2 দিয়ে এটা কাটলে 48 ডিভাইডেড বাই 10 মানে 4.8 গ্রাম। তার মানে কতটা অক্সিজেন তৈরি হচ্ছে, 4.8 গ্রাম অক্সিজেন পাওয়া যাচ্ছে 12.25 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে বা পটাশিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে। এই পর্যন্ত কমপ্লিট আছে প্রত্যেকের। আমি প্রথম লাইনটাই জাস্ট করলাম, 12.25 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে কতটা পরিমাণ অক্সিজেন পাওয়া যায় আমি বার করলাম, এইটুকু আমি করেছি। এইবার বলেছি যতটা অক্সিজেন পেলাম তার সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া ঘটানোর জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন এবার আমাকে বার করতে হবে যে এই পরিমাণ অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করতে পারে কত গ্রাম হাইড্রোজেন। চলো সেকেন্ড অঙ্ক। আমরা প্রত্যেকেই জানি হাইড্রোজেন এবং অক্সিজেন যদি বিক্রিয়া করে তাহলে সেখান থেকে তৈরি হয় জল। আমি এখান থেকে বুঝতে পারছি 2 বসাতে হবে, এখানে একটা 2 বসাতে হবে, গল্প শেষ। এবার আমরা জানি আমাদেরকে যেহেতু হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে কেসটা দিয়েছে, এখানে 2 2 4 গ্রাম হাইড্রোজেন যদি বিক্রিয়া করতে হয় তাহলে অক্সিজেন 16 2 32 গ্রাম প্রয়োজন হয়। তার মানে আমি একটা জিনিস বুঝতে পারছি, 32 গ্রাম অক্সিজেন সম্পূর্ণরূপে বিক্রিয়া করতে 4 গ্রাম হাইড্রোজেনের প্রয়োজন পড়ে। বল হ্যাঁ। আমাকে কত গ্রাম অক্সিজেন দিয়ে দিয়েছে, 4.8 গ্রাম অক্সিজেন দিয়ে দিয়েছে। তাহলে 4.8 গ্রাম অক্সিজেন সম্পূর্ণরূপে বিক্রিয়া করবে, 4 ইন্টু 4.8 ডিভাইডেড বাই 32, 16 দিয়ে উড়ে যাবে, তুই বুঝতেই পাচ্ছিস। এখানে যদি পয়েন্টটা তুলি, নিচে একটা 10, 3 16 48, 16 2 32, 2 2 4, 2 5 10, 3/5 মানে 0.6 হয় তো রে ভাই, 0.6, একদম 0.6 গ্রাম হাইড্রোজেনের প্রয়োজন পড়বে। নে আমার সেকেন্ড উত্তর বেরিয়ে গেল। কি উত্তর বেরোলো,
বেরোলো যে এত গ্রাম অক্সিজেন যদি সম্পূর্ণরূপে কোনো হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করতে চায় তাহলে সেক্ষেত্রে আমার 0.6 গ্রাম হাইড্রোজেনের প্রয়োজন। গেল। আর কি চেয়েছে? বলেছে এইবার চলে যাচ্ছে হাইড্রোজেন চ্যাপ্টার। বলেছে এই যে হাইড্রোজেনটা তৈরি হলো, প্রয়োজনীয় হাইড্রোজেন, সেটা আবার বলেছে কত পরিমাণ জিঙ্কের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় প্রস্তুত করা যাবে। মানে এত গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে কত পরিমাণ জিঙ্কের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করাতে হবে। মাথা খারাপ হয়ে যাবে, সর্বনাশ করেছে। এটা কি অঙ্ক রে, বাপ রে বাপ। মানে এতটা হাইড্রোজেন প্রস্তুত করতে আবার তোকে জিঙ্কের সঙ্গে বিক্রিয়া করাতে হবে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের। চলো, তার মানে ZnCl2 পরীক্ষার হলে দিলে বুঝতে পারছিস তো, গল্প হয়ে যেত যদি না করিয়ে দিতাম। H2 এখানে একটা 2 বসিয়ে দে, হয়ে গেল। আমাকে চেয়েছে কি কতটা হাইড্রোজেন আর কতটা জিঙ্ক, মানে জিঙ্ক আর হাইড্রোজেনের মধ্যে রিলেশন চেয়েছে। জিঙ্ক আমরা জানি 65, তাহলে হাইড্রোজেন এখানে দেখতে পাচ্ছি আমি 2, মানে 65 গ্রাম জিঙ্ক যদি রিঅ্যাক্ট করে, মানে এইভাবে লিখি 2 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে 65 গ্রাম জিঙ্কের সাথে বিক্রিয়া করাতে হয়। হাইড্রোজেন প্রস্তুত করতে হবে কতটা, 0.6 গ্রাম। তাহলে 0.6 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে রিঅ্যাক্ট করাতে হয় 65 ইন্টু 0.6 ডিভাইডেড বাই 2, পয়েন্ট তোলো নিচে 10 আনো, 2 দিয়ে 6 কাটলে 3, 5 দিয়ে 2, 5 দিয়ে 13, তার মানে বুঝতে পারছি 3 13 39 বাই 2 মানে হচ্ছে 19.5 অ্যান্সার। কনফার্ম করো তো। ও কনফার্ম কি করে করবে, আমি লাইভ ক্লাস ভাবছি। 3 13 39 ডিভাইডেড বাই 2, 38, 38 দশমিক, হ্যাঁ 39, 19.5, একদম পারফেক্ট। ফাইনালি অ্যান্সার হয়ে গেছে তো ভাই, আরে অ্যান্সার হয়ে গেছে ভাই, কমপ্লিট। সর্বনাশ করেছে, আমার মাথা ব্যথা দেখে ঘাম বেরিয়ে গেছে অঙ্কটা করতে গিয়ে। চল দেখি নেক্সট প্রশ্নটা কি বলে দিয়েছে। বলেছে তাপ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহ মাত্রার গাণিতিক রূপটি তুলনা করে তাপীয় রোধের রাশিমালা নির্ণয় করো। দেখ খুব ভালো করে একটা জিনিস মন দিয়ে শুনে নে ভাই, এই তাপীয় রোধের রাশিমালা কিন্তু মাধ্যমিকে খুব একটা বেশি দেয়নি, বলতে পারিস দেয়নি। সুতরাং তোদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হতে চলেছে। এবং তুই দেখ আমি আমার এলএকিউ এর মধ্যে কিন্তু এটাকে ইনক্লুড প্রথমেই করে দিয়েছি। একটা কথা বলে রাখি, এই যে কিছুক্ষণ ধরে যে 20 মিনিটের ভিডিওটা তোরা দেখছিলি, 20 মিনিট বা তারও কম হবে, সেখানে দেখি মাঝে মধ্যে একটু ফর্সা হয়ে যাচ্ছিলাম, মাঝে মধ্যে একটু উজ্জ্বলতা হয়ে যাচ্ছিল, বিষয়টা একটু উজালা উজালা হয়ে যাচ্ছিল। ওটা কোনো কারণে হয়তো ক্যামেরার মতো অতিরিক্ত পরিমাণ লাইট পড়ে যাচ্ছিল, লাইট ফাইট বাড়িয়ে দিয়েছি সেই কারণে হচ্ছিল। এখন আরো ব্রাইটনেসটা কমিয়ে রেখে দিয়েছি, এর ফলে হয়তো আর ওই উজালা ফুজালা বিষয়টা হবে না। তবে আমার মনে হয় না ওটাতে কোনো অসুবিধা হয়েছে কারোর পড়তে। হ্যাঁ মাঝে মধ্যে ফর্সা হয়ে যাচ্ছিলাম, সেটা একটুখানি ব্যাপার আর কি। ঠিক আছে, দেখ তাপ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা যে বিষয়গুলো আছে সেগুলো প্রথমে তোকে একটুখানি এক্সপ্লেন করে দিই, বিষয়টা একটু মন দিয়ে দেখ। তোরা দেখবি যখন আমরা তাপ চ্যাপ্টারটা পড়েছিলাম তখন আমরা ওই তাপের যে পরিবহনটা সেটা কি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেরকম একটা রাশিমালা পড়েছিলাম। তোদের প্রত্যেকেরই মনে আছে, সেখান থেকে আমরা তাপ পরিবাহিতাঙ্ক বিষয়টা বার করেছিলাম। পুরো রাশিমালাটা এরকম ছিল যে যদি QH পরিমাণ তাপ প্রবাহিত হয় তখন সেই পুরো রাশিমালাটাকে লেখা যায় কে মানে তাপ পরিবাহিতাঙ্ক, এ মানে হচ্ছে সেই ঘনকাকার পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, θ2 মাইনাস θ1 মানে দুটো বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য, যেখানে θ2 উষ্ণতা বেশি আর θ1টা কম, আর ইনটু ছিল হচ্ছে তোর টি মানে তাপ প্রবাহের সময়, ডিভাইডেড বাই হচ্ছে তোর ডি মানে যতটা বেধ ছিল সেই পরিবাহীটা। এইটা কিন্তু পুরোই আমি কোনো না কোনো একটা জায়গার মধ্যে তোদেরকে পড়িয়েছি এবং এর পুরো রাশিমালাটা তৈরি করা শিখিয়েছি, হয়তো কোনো সাজেশন সেটাই করিয়েছি। ঠিক আছে, আচ্ছা তুই আমাকে একটা কথা বল, এই প্রবাহ মাত্রা মানেটা কি রে? তড়িৎ প্রবাহ মাত্রা মানে তোরা জানিস তো আই দিয়ে লেখা হয়। বলি আই ইকুয়াল টু কি লেখা যায়? তুই বলবি দাদা আই ইকুয়াল টু লেখা যায় V2 মাইনাস V1 ডিভাইডেড বাই আর। আমি বললাম একদম। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, এই যে আইটাকে কিউ ডিভাইডেড বাই টি লেখা যায় তো, ইকুয়াল টু V2 মাইনাস V1 ডিভাইডেড বাই আর। তুই আমাকে একটা কথা বলতো ভাই, এই কিউটা কি আধানের পরিমাণ, টিটা কি সময়, তার মানে আইটা যেটা রয়েছে অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা যেটা রয়েছে সেটা বেসিক্যালি কিছুই না, আধান প্রবাহের হার। হার মানে কি? সেটাকে সময় দিয়ে ভাগ করে দেওয়া। তাহলে আধান প্রবাহের হারকেই তো তড়িৎ প্রবাহ মাত্রা বলা হয়ে থাকে রে।
ঠিক তেমন করেই যদি তুই এখানেও প্রবাহিত তাপের তলায়, এখানে প্রবাহিত আধান ছিল, তুই এখানে প্রবাহিত তাপ পেয়েছিস, প্রবাহিত তাপের তলায় তুই যদি সময়টাকে নিয়ে চলে আসিস তাহলে কি হবে একটুখানি মন দিয়ে দেখো। তাহলে আমি লিখছি কিউ এইচ ডিভাইডেড বাই টি ইকুয়াল টু আমরা লিখতে পারি না কে ইন্টু এ ইন্টু θ2 মাইনাস θ1 ডিভাইডেড বাই ডি। বল হ্যাঁ পারি। এবার আমাকে একটা কথা বল, এই যে আধান প্রবাহের হারকে যদি তড়িৎ প্রবাহ মাত্রা বলা হয়, তড়িৎ আধান যতটা সময় ধরে প্রবাহিত হচ্ছে সেটাকেই তড়িৎ প্রবাহ মাত্রা বলা হয়, তাহলে তাপ যতটা সময় ধরে প্রবাহিত হচ্ছে সেটাকেই তাপ প্রবাহ মাত্রা বলা হবে আইএইচ। সেইটাকে লেখা যেতে পারে কে ইন্টু এ ইন্টু θ2 মাইনাস θ1 ডিভাইডেড বাই ডি। বল তুই হ্যাঁ একদম পারে। এবার আমাকে একটা কথা বল, বিভব প্রভেদের জন্য, বিভবের পার্থক্যের জন্য আধান প্রবাহিত হয়, উষ্ণতার পার্থক্যের জন্য তাপ প্রবাহিত হয়। এখানে শুধুমাত্র বিভবের পার্থক্যটাই উপরে আছে, এখানে শুধুমাত্র উষ্ণতার পার্থক্যটাই থাকবে, বাকি সবকে নিচে নামাও। তাহলে দাদা নিচে নামালে কিরকম করে নামাবো? তাহলে তুই লেখ না আইএইচ ইকুয়াল টু θ2 মাইনাস θ1, এই ডি এর তলায় কি এটাকে নামিয়ে দে। ডি এর তলায় নামালো মানেই তো ঘুরে ওপরে উঠবে, মানে পুরো সমীকরণটা আনচেঞ্জ থেকে গেল। এবার তুই একটুখানি এই দুটো সমীকরণের তুলনা করে পাই। এই 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, দুটো সমীকরণের একটু জাস্ট তুলনা করে নে। দেখ এখানে তড়িৎ প্রবাহ মাত্রা, এখানে তাপ প্রবাহ মাত্রা, এখানে বিভবের পার্থক্য, এখানে উষ্ণতার পার্থক্য, এখানে রোধ যেটাকে তড়িৎ রোধ বলি আমরা, আর এটা কি? তাহলে এটাই তাপীয় রোধ। তাহলে এখান থেকেই আমরা পেয়ে গেলাম তাপীয় রোধ, যেটাকে আমরা আর এইচ বলতে পারি, তার রাশিমালাটা হচ্ছে ডি বাই কে, মানে বেধ ডিভাইডেড বাই তাপ পরিবাহিতাঙ্ক ইনটু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। কমপ্লিট কমপ্লিট। এই হচ্ছে পুরো সমীকরণ, যেটার মাধ্যমে আমরা তাপ পরিবাহিতাঙ্ক থেকে তাপীয় রোধের রাশিমালাটা বার করতে পারলাম। নেক্সট বলেছে 1.5 ওয়াট এবং 2 ওয়াট ক্ষমতা সম্পন্ন টর্চের দুটি বাল্বকে 3 ভোল্ট তড়িৎচালক বলের ব্যাটারির সঙ্গে পৃথক পৃথক ভাবে একবার শ্রেণী সমবায় আরেকবার সমান্তরাল সমবায় যুক্ত করা হয়েছে। কোন সমবায় কোন বাল্বটি বেশি ঔজ্জ্বল্য সহকারে জ্বলবে? এটা কিন্তু একটা মারাত্মক প্রশ্ন করে দিয়েছে, ভালো করে মন দিয়ে শোন। বলেছে দুখানা ক্ষমতা সম্পন্ন টর্চের বাল্ব আছে, একটার ক্ষমতা 1.5 ওয়াট আর একটার ক্ষমতা কিন্তু 2 ওয়াট। খুব ভালো কথা। এবার এই যে দুখানা বাল্ব, যাদের দুখানা ডিফারেন্ট ক্ষমতা, তাদেরকে একটা 3 ভোল্ট তড়িৎচালক বলের ব্যাটারি নেওয়া হয়েছে, তার সঙ্গে একবার শ্রেণী সমবায় যুক্ত করা হয়েছে দুটোকে, একবার এটার সঙ্গে দুটোকেই সমান্তরাল সমবায় যুক্ত করা হয়েছে। বলেছে এই যে তোমাকে দুটো কেস আমি দিয়ে দিলাম, একবার শ্রেণী সমবায় দুজনকে লাগানো হলো, একবার সমান্তরাল সমবায় দুজনকে লাগানো হলো 3 ভোল্ট ব্যাটারির সঙ্গে। প্রত্যেকটা ক্ষেত্রে কোন বাল্বটা বেশি ঔজ্জ্বলতা সহকারে জ্বলবে? খুব ভালো একটা প্রশ্ন। এই যে যখনই জিনিসটা বলেছে না কোনটা বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে, এই জ্বলা, এই যে কত আলো দেবে, কে বেশি আলো দেবে, এই সমস্ত প্রশ্নগুলোতে সবসময় মনে রাখবে তাপ বার করতে হয়, হিট বার করতে হয়। কারণ হচ্ছে ওর ভেতরের ফিলামেন্টটা যত তাপ সহন করতে পারবে, ভেতরের ফিলামেন্টটা যত বেশি তাপ উৎপন্ন করতে পারবে, যত বেশি করে সেটা জ্বলতে পারবে, তত বেশি করে আলো সে দিতে পারবে। এইটা হচ্ছে তার পরিষ্কার একটা ফান্ডা। এইবার একটু মন দিয়ে শোন, আমরা প্রত্যেকে এইচ এর একটা সমীকরণ জানি, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই জে। এখানে প্রসঙ্গটা যেটা, সেটা হচ্ছে এই আর এর মানটা কিন্তু আমাদের এখানে কোথাও নেই, যে আর এর মানটাই তোর দরকার পড়বে। কিন্তু তোকে একটা জিনিস দিয়ে দিয়েছে, দেখ তোকে ক্ষমতা দিয়ে দিয়েছে, তোকে বিভব প্রভেদ দিয়ে দিয়েছে, তাহলে তুই খুব সহজে আর এর মান বার করতে পারবি। কিভাবে বার করতে পারবি? চল আমি তোকে করে করে দেখাচ্ছি, ভালো করে মন দিয়ে শোন। আমি এক কাজ করি, প্রথম বাল্বের রোধটা বার করি। প্রথম বাল্বের রোধ কত বল? R1। এবার তুই আমাকে একটা কথা বল, আমি তোদেরকে বহুবার একটা ফর্মুলা শিখিয়ে এসেছি, ফর্মুলাটা কি ছিল? P ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে সেখান থেকে যদি তুই আর এর ভ্যালুটা বার করতে চাস, তাহলে ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি করে দিলেই হয়ে যাবে। তাহলে তুই আমাকে বল, প্রথম বাল্বের রোধ R1 যদি আমাকে বার করতে হয়, তাহলে আমি স্বাভাবিকভাবে ভি স্কোয়ার ডিভাইডেড বাই P1 করে দেব। আমাকে তুই একটা কথা বলবি, ভি স্কোয়ার কেন ধরলাম, V1 স্কোয়ার কেন ধরলাম না? তার কারণ হচ্ছে দুটোকেই সেম তড়িৎচালক বলের সঙ্গে যুক্ত করা হয়েছে।
দুটোর ক্ষেত্রেই তড়িৎচালক বলের মানটা কিন্তু সেম থাকবে এবং সেটা হয়ে যাবে 3। আমি আশা করছি বোঝাতে পারছি। জাস্ট দুটোর ক্ষেত্রে পার্থক্যটা কোথায়? ক্ষমতার মধ্যে পার্থক্য, আর ক্ষমতার পার্থক্য হওয়ার জন্য রোধের মধ্যে পার্থক্য। আশা করব ক্লিয়ার। এইবার তুই আমাকে একটা কথা বল, প্রথমটার ক্ষেত্রে কি হয়ে যাবে? ভি স্কোয়ার মানে 3 ইন্টু 3, 3 স্কোয়ার ডিভাইডেড বাই P1 মানে 1.5, গল্প শেষ। 1.5 দিয়ে 3 কাটলে 2, 3 2 6 হয়ে গেল, 6 ওহম বেরিয়ে গেল প্রথমটার রোধ। দ্বিতীয়টা যদি তোকে বলি, দ্বিতীয় বাল্বের রোধ, দ্বিতীয় বাল্বের রোধ R2, সেটা কত হয়ে যাবে ভাই? ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই P2। বল হ্যাঁ দাদা, ভি স্কোয়ার মানে আবারও 3 ইন্টু 3, P2 মানে কিন্তু এবারে আমি দেখতে পাচ্ছি 2, দাদা 9 ডিভাইডেড বাই 2 হয়ে গেল 4.5 ওহম। বলো গল্প শেষ একদম। তাহলে প্রথমটার রোধ আর দ্বিতীয়টার রোধ বেরিয়ে গেল। এইবার আমরা চুপচাপ ভালো ছেলেমেয়ের মতো জুলের সূত্র লাগাবো। তাহলে প্রথম ক্ষেত্রে মানে কোনটা? মানে যেখানে এই দুখানা বাল্বকে 3 ভোল্ট তড়িৎচালক বলে ব্যাটারির সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করা হয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে অর্থাৎ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমি বার করতে চাইছি। তুই আমাকে বলতো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কোনটা ধ্রুবক বা কোনটা অপরিবর্তিত থাকে? তুই বলবি দাদা প্রবাহ মাত্রাটা দেখো ধ্রুবক থাকে বা প্রবাহ মাত্রাটা অপরিবর্তিত থাকে, কারণ আমরা প্রত্যেকে রোধের শ্রেণী সমবায় পড়েছি, সেখানে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট যায়। এইবার আমাকে একটা কথা বল, আমরা তো জানি উৎপন্ন তাপ ইকুয়াল টু I স্কোয়ার RT ডিভাইডেড বাই J। একটা কথা সবসময় মাথায় রাখবি ভাই, এই যে পুরো সমীকরণটা রয়েছে, এই পুরো সমীকরণটাতে তোর আইটা ধ্রুবক, মানে তোর I স্কোয়ারটা ধ্রুবক, যতটা সময় ধরে প্রবাহটা চলছে সেটা ধ্রুবক, যেটা তো অটোমেটিক ধ্রুবক। তাহলে আমি লিখতে পারি তো যে H প্রপোর্শনাল টু R। বল হ্যাঁ। তার মানে তুই একটা জিনিস বুঝতে পারছিস যে উৎপন্ন তাপটা রোধের সাথে সমানুপাতিক। তাহলে যার রোধ বেশি তার উৎপন্ন তাপ বেশি। তাহলে কার রোধটা বেশি রে? প্রথমটার রোধ বেশি। তাহলে প্রথম বাল্বে উৎপন্ন তাপটা বেশি, মানে প্রথম বাল্বের উজ্জ্বলতাটাও বেশি। কি বললে দাদা? আমি বললাম যখন আইটা ধ্রুবক তখন H প্রপোর্শনাল টু R হচ্ছে, মানে যার রোধ যত বেশি তার উৎপন্ন তাপ তত বেশি। উৎপন্ন তাপ বেশি মানে উজ্জ্বলতা বেশি। বল কার রোধ বেশি? প্রথমটার রোধ বেশি, পরিষ্কার বোঝা যাচ্ছে। তো প্রথমটার যদি দাদা রোধটা বেশি হয়, যদি R1 এর ভ্যালুটা বেশি হয় অ্যাজ কম্পেয়ার টু R2, তাহলে যখনই শ্রেণী সমবায় H প্রপোর্শনাল টু R রয়েছে, মানে আমি বলতে পারি H1 ইজ গ্রেটার দেন H2। বলো হ্যাঁ, গল্প শেষ। আর যেহেতু H1 টার ভ্যালুটা বেশি, সেই কারণে প্রথম বাল্বটা শ্রেণী সমবায়ে উজ্জ্বল ভাবে জ্বলবে। কমপ্লিট। এবার দ্বিতীয় ক্ষেত্রে, মানে সমান্তরালে যখন যুক্ত করা হচ্ছে। বল সমান্তরালে কি ফিক্স থাকে? দুই প্রান্তের বিভব প্রভেদ V ফিক্স থাকে। এইবার একটুখানি মন দিয়ে ভালো করে খেলাটা বুঝবেন। H ইকুয়াল টু I স্কোয়ার RT ডিভাইডেড বাই J। বল এখানে তুই কোথাও V দেখতে পাচ্ছিস না, কারণ তুই অর্ডিনারি মানুষ। এক্সট্রা অর্ডিনারি হতেই হবে ভাই, কিছু একটুখানি আলাদা তোকে দেখতেই হবে, নাহলে তোর নাম্বার উঠবে না। আমি দেখতে পাচ্ছি ওপরে যদি আমি একটা R গুণ করি, নিচে যদি আমি একটা R গুণ করি, তাহলে এখান থেকে আমি একটা জিনিস লিখতে পারি I স্কোয়ার R ইন্টু R, লিখতে পারি R স্কোয়ার, লিখতে পারি গুণ T ডিভাইডেড বাই J ইন্টু R, লিখতে পারি। বল হ্যাঁ পারি। এইবার তুই আমাকে একটা কথা বল, আমরা জানি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন V ইকুয়াল টু IR। এখান থেকে আমরা জানতে পারি V স্কোয়ার ইকুয়াল টু I স্কোয়ার ইন্টু R স্কোয়ার। বল হ্যাঁ। তাহলে দাদা এই I স্কোয়ার R স্কোয়ারের জায়গার মধ্যে আমরা V স্কোয়ার বসিয়ে দিতে পারি? একদম পারি। তাহলে তুই এবার একটুখানি বসিয়ে আমাকে দেখা। H ইকুয়াল টু V স্কোয়ার ইন্টু T ডিভাইডেড বাই J ইন্টু R। বল হ্যাঁ, শেষ। এইবার আমাকে একটা কথা বল, এই পুরোটাই সমীকরণটার মধ্যে তোর V ধ্রুবক, কারণ তুই সমান্তরাল সমবায় লাগিয়েছিস। এই পুরো সমীকরণটাতে তোর T ধ্রুবক, J ধ্রুবক, তাহলে তুই লিখতে পারিস না H প্রপোর্শনাল টু 1 বাই R। বল হ্যাঁ, বল কমপ্লিট, বল ডান। এইবার তুই একটা জিনিস বুঝতে পারছিস যে যখন আমরা সমান্তরাল সমবায়ের মধ্যে কাজ করছি, তখন আমাদের উৎপন্ন তাপটা রোধের সাথে ব্যস্তানুপাতিক।
মানে এক্ষেত্রে আমি বলতে পারি যার রোধটা বেশি হবে সেখানে উৎপন্ন তাপটা কম হবে। আমরা তো দেখেছি R1 এর ভ্যালুটা R2 থেকে বেশি, তাহলে যদি R1 এর ভ্যালুটা R2 থেকে বেশি হয় তাহলে সমান্তরাল সমবায়ে R বাড়লে H কমে, তাহলে H1 এর ভ্যালুটা কম হবে as compared to H2। মানে দ্বিতীয় ক্ষেত্রে উৎপন্ন তাপ বেশি, মানে দ্বিতীয় বাল্বটা উজ্জ্বল ভাবে জ্বলবে যখন সমান্তরাল সমবায়ে যুক্ত হবে। ক্লিয়ার? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রথমটা উজ্জ্বল ভাবে জ্বলেছিল, সমান্তরাল সমবায়ে দ্বিতীয়টা উজ্জ্বল ভাবে জ্বলবে। আমি আশা করব একদম জলের মতো পরিষ্কার ডেফিনেশন, জলের মতো পরিষ্কার ব্যাখ্যা আমি তোকে দিয়ে দিতে পেরেছি। যদি বুঝে থাকিস কমেন্ট সেকশনে এক্ষুনি একটা জয় ধামাকা লিখে দেখা, এক্ষুনি লিখে দেখা। চল দেখা যাক নেক্সট কি বলে দিয়েছে। এটা একটা পাতি প্রশ্ন। তড়িৎ বিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল কেন ব্যবহার করা হয়? কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশুদ্ধ জল সমযোজী পদার্থ, আয়ন উৎপন্ন করবে না খুব একটা, সেই কারণে তার মধ্যে একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য যোগ করতে হয়, বা এমন কিছু যেটা তার বিয়োজনকে বাড়িয়ে দেবে। কোনো লবণ হতে পারে, সালফিউরিক অ্যাসিড হতে পারে, তো সেগুলো ব্যবহার করলে জলটা বেশি বেশি করে আয়নিত হয়ে যাবে এবং ভালো করে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করতে পারবো। অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সময় ক্রায়োলাইট এবং ফ্লুসপার কেন মেশানো হয়? আরো একটা ইম্পর্টেন্ট এটা প্রশ্ন কিন্তু, দেখ খেয়াল করে। এই যে বিশুদ্ধ অ্যালুমিনা রয়েছে Al2O3, এর গলনাঙ্কটা হয়ে যায় প্রায় 2050 ডিগ্রি সেন্টিগ্রেড। এই এত বেশি তাপমাত্রায়, দেখ কারণ হচ্ছে যে কোনো তড়িৎ বিশ্লেষ্যকে গলিত অবস্থাতেই রাখতে হবে। এই অ্যালুমিনিয়ামকে তো গলিত অবস্থাতেই রাখতে হবে, তো গলিত অবস্থায় না রাখলে তুই তড়িৎ বিশ্লেষণ করবি কি করে? একে গলাতে গেলে যে টেম্পারেচারটা প্রয়োজন সেটা হচ্ছে 2050 ডিগ্রি সেন্টিগ্রেড, হুইচ ইজ হাই, হিউজ। তাহলে এত বেশি টেম্পারেচার প্রোভাইড করে তড়িৎ বিশ্লেষ্যটাকে গলিত করতে বা গলিত অবস্থায় রাখতে প্রচুর খরচা ভাই, সেই কারণে কিছু একটা ব্যবস্থা করতে হবে। আরো একটা বিষয় আছে, যদি কোনো কারণে পয়সা দিয়ে করাও যায়, তাতেও এই টেম্পারেচারে যে অ্যালুমিনিয়ামটা বেরোবে সে বাষ্পীভূত হয়ে বেরিয়ে চলে যাবে, তার ফলে এই টেম্পারেচারে কোনোভাবেই করা পসিবল নয়। সেই জন্য 20% অ্যালুমিনার সঙ্গে 60% ক্রায়োলাইট মানে AlF3 3NAF, তার সঙ্গে 20% ফ্লুসপার মানে CaF2, এই পুরোটার মিক্সচার করে সেইটার গলনাঙ্ক দেখা যায় প্রায় 950 থেকে 950 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গেছে, মানে গলনাঙ্ক এতটা কমে যায়। তো এইটা আমাদের ক্ষেত্রে অ্যাচিভ করা খুব একটা বড় ব্যাপার নয়। তাহলে এই টেম্পারেচারে পুরোটাকে গলিয়ে তড়িৎ বিশ্লেষণ করে খুব সহজে অ্যালুমিনিয়াম পাওয়া যায়, তার ফলে খরচটা কম হয়। দ্বিতীয় একটা বিষয়, এই যে ফ্লুসপার আছে সেটা সান্দ্রতাটাকে কমিয়ে দেয় মিডিয়ামের, মানে অভ্যন্তরীণ ঘর্ষণটাকে কমিয়ে দেয়, তার ফলে আয়নগুলো ঝপাঝপ এদিক ওদিক যেতে পারে, মানে আয়নের সচলতা বৃদ্ধি পায়, তড়িৎ বিশ্লেষণের হারটা বৃদ্ধি পেয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে কারণ। নেক্সট প্রশ্নটা দেখা যাক। বলেছে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি ব্যাখ্যা করো। তোরা প্রত্যেকে জানিস স্পর্শ পদ্ধতি আর অসওয়াল্ড পদ্ধতি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি তোদেরকে বিভিন্ন সেটের মাধ্যমে কোনো না কোনো সময় সবকটাই প্র্যাকটিস করাবো। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড যে প্রস্তুত আমরা করব, তার জন্য প্রথমেই কয়েকটা স্টেপের প্রয়োজন পড়ে, সেই স্টেপগুলো এক এক করে জাস্ট দেখাই। প্রথম স্টেপ হচ্ছে সালফারকে বায়ুতে পোড়াতে হয়। বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে যখনই তুই সালফারকে পোড়াবি, তুই দেখতে পাবি সেখান থেকে উৎপন্ন হয়ে যাচ্ছে সালফার ডাই অক্সাইড। এই যে সালফার ডাই অক্সাইডটা তুই পেলি, এইটাকে ধূলিকণা মুক্ত বায়ু অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে জারিত করতে হয়। যখনই তুই জারিত করবি সেখানে একটা অনুঘটকের প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। 1 থেকে 2 বায়ুমণ্ডলীয় চাপের প্রয়োজন পড়বে এবং 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন পড়বে। যখনই তুই এই পুরোটা প্রোভাইড করে দিবি, সালফার ডাই অক্সাইড অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে সালফার ট্রাই অক্সাইড তৈরি করবে এবং 45.2 কিলো ক্যালোরি মতো তাপ শক্তি এখানে তৈরি হয়, সেটাও তুই পারলে লিখে দিস। এইবার খেয়াল কর, এখানে ব্যালেন্সটা করতে হবে, অক্সিজেন 2 2 4 আর 2 6, এখানে 2 2 4 আর 2 6, ঠিক আছে। এবার এই যে সালফার ট্রাই অক্সাইডটা তৈরি হলো, সালফার ট্রাই অক্সাইডটাকে 98% গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে শোষিত করাতে হয় 3 নম্বর স্টেপে। যখনই তুই গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে সালফার ট্রাই অক্সাইডটাকে শোষণ করাবি, দেখ H2 হয়ে গেল, তো H2 তুই লিখে দে। একটা সালফার, দুটো সালফার তো H2, 3টে অক্সিজেন, 4টে অক্সিজেন তো O7। এই H2S2O7 জিনিসটাকে কি নাম দেওয়া হয়? ওলিয়াম নাম দেওয়া হয় ভাই, ওলিয়াম। ওলিয়ামকে বলা হয় পাইরোসালফিউরিক অ্যাসিড, ওলিয়ামকে বলা হয় ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। এইবার 4 নম্বর স্টেপ, এই যে ওলিয়ামটা তৈরি হলো, ওলিয়ামের সাথে প্রয়োজন মতো জল মিশিয়ে দেওয়া হয়। যখনই জল মেশানো হয়
সঙ্গে সঙ্গে একটা জিনিস প্রস্তুত হয়ে যায় যেটা তোর দরকার ছিল, সালফিউরিক অ্যাসিড। বল কিভাবে প্রস্তুত হয়। দেখ এখানে H2 পাচ্ছিস, এখানে একটা H2 আছে, আমরা লিখবো আগে H2SO4। এবার তুই বল হাইড্রোজেন মোট 4টে, তাহলে সামনে একটা 2 বসা। সালফার দেখ 2টো, সামনে একটা 2 বসিয়েছি, সালফার 2টো। অক্সিজেন দেখ 7 আর 1 8, অক্সিজেন দেখ 4 আর 2 8। গল্প শেষ। এই হচ্ছে পুরো সালফিউরিক অ্যাসিড তৈরির পদ্ধতি। বিষয়টা কি জানিস তো, অনেকে প্রশ্ন করবে যে দাদা আমাকে একটা কথা বলবে। আমি বললাম কি? দেখো তো তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, একটা ম্যাজিক। সালফার ট্রাই অক্সাইডের সঙ্গে তুমি একটু জল মেশাও তো। তুমি দেখতে পাচ্ছ এখানে H2 রয়েছে, তো H2, এখানে দেখো S আছে, তাহলে S, এখানে দেখো অক্সিজেন 3টার একটা 4টে, মানে SO4। গল্প শেষ। কি বুঝলে? বুঝলাম যে দাদা সালফার ট্রাই অক্সাইডের সঙ্গে জল মেশালেও তো সালফিউরিক অ্যাসিড পাওয়া যায়। তাহলে এই যে আমার সালফার ট্রাই অক্সাইডটা তৈরি আমরা করেছিলাম, এখানেই তো জলটা মিশিয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করলেই পারতাম। সালফিউরিক অ্যাসিডের প্রস্তুতিতে ইটসেলফ সালফিউরিক অ্যাসিডকে ইনভলভ করার কি দরকার ছিল? আমরা তৈরি করছি সালফিউরিক অ্যাসিড, আর সেটা তৈরি করতে গিয়েও আবার যেটা লাগছে সেটাও সালফিউরিক অ্যাসিড। এটা করলে কি করে হবে ভাই? কিন্তু এটাই করতে হবে। তার কারণ হচ্ছে এই সালফার ট্রাই অক্সাইডের সঙ্গে যখন তুই জল মেশাবি তখন সত্যি সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, কিন্তু এত বেশি পরিমাণ তাপমাত্রা প্রস্তুত তৈরি হয় সেই সময়, এত বেশি পরিমাণ হিট তৈরি হয় সেই সময়, যে বেশিরভাগ সালফার ট্রাই অক্সাইড আর যতটা সালফিউরিক অ্যাসিড তৈরি হয়েছে সব উবে চলে যায়। তার ফলে আমার খরচাটাই বৃথা। সেই কারণে এতে ফালতু খরচ না করে একটা স্টেপ বাড়িয়ে ওলিয়াম তৈরি করে জল দিয়ে সালফিউরিক অ্যাসিড করা হয়। এতে সুবিধা হয়, বেশি পরিমাণে উৎপন্ন হতে পারে। ঠিক আছে, এই দেখ ছিল মোটামুটি। আর কোনো প্রশ্ন নেই। 7খানা খুব মোস্ট ইম্পর্টেন্ট এলএকিউ টাইপ অফ প্রশ্ন তোদেরকে করালাম। এইবার আমরা একটুখানি দেখে নেবো এসএকিউ টাইপ প্রশ্ন কি কি রয়েছে। তোরা প্রত্যেকে জানিস আমাদের এই সাজেশন সেটগুলোতে কিন্তু এমসিকিউ, ভিএসএকিউ, এসএকিউ, এলএকিউ সব ডিসকাস করা হচ্ছে। এবং তোরা যদি বলিস তাহলে 90 মার্কসের সেট ডিসকাস করা যেতেই পারে, না করার কিছু নেই। কিন্তু তার জন্য আমার ভরে ভরে কমেন্ট লাগবে যে 90 মার্কসের সেট লাগবে। আমার জানতে হবে জনগণ ইন্টারেস্টেড কিনা। চল দেখা যায়। আরেকটা বিষয় একটুখানি বলে রাখি, ধামাকা ব্যাচে একটা বিশেষ চ্যাপ্টারের সেকেন্ড পার্ট হয়েছে। ওই সেকেন্ড পার্টটা কিন্তু জনগণের ডিমান্ড অনেক বেশি। এবার সেটা দুটোর হতে পারে, একটা আলোর হতে পারে, একটা চলচরিতের হতে পারে। একটু গেস কর দেখি কোনটা। যেটাই হোক, ধামাকা ব্যাচের ওই ক্লাসটা, যেহেতু ওই ক্লাসটা তখনও সেকেন্ড পার্টের মধ্যে কমপ্লিট হয়নি, ওই চ্যাপ্টারটা এখনো পর্যন্ত বাকি রয়েছে। হয়তো থার্ড পার্ট আরেকটার মধ্যে ফোর্থ পার্ট করিয়ে তার প্রবলেম অ্যান্সার ডিসকাস আমি করব, অঙ্ক করাবো। তো সেই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি সেকেন্ড পার্টটা ইউটিউবের মধ্যে 26 তারিখ আমি লাইভ করে দেবো। লাইভ বলতে আমি দিয়ে দেবো ভিডিওটা পুরোটা, সবার জন্য দিয়ে দেবো। তবে মাথায় রাখবি থার্ড পার্ট বা ফোর্থ পার্টটা কিন্তু ইউটিউবে আসবে না, ওটা এক্সক্লুসিভলি ধামাকা ব্যাচের মধ্যেই আসবে। আমার মনে হলো জিনিসটা একটু ভালো জিনিস, সেদিনে অনেক কিছু করিয়েছি, দুটো পার্ট পুরো কমপ্লিট করেছি, ভাবলাম ওটা দিয়েই দিই, তা দিয়ে দিচ্ছি। চল ঠিক আছে, চল এবার এটা শুরু করি। এসএকিউ টাইপ প্রশ্ন। প্রথমটা দেখ, একটা ফালতু প্রশ্ন, আমার একবারে পছন্দ নয় এই প্রশ্নগুলো। বলেছে স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি? এর কিন্তু বলতে হবে, কিছু করার নেই, পরীক্ষাতে মাঝে মধ্যে দিয়ে থাকে, কোনো কিছু না পেলে স্কুলগুলো এই প্রশ্ন দেয়। স্থিতিশীল উন্নয়নটা কি বলতো? এই যে ধরো আমাদের প্রাকৃতিক সম্পদগুলো যেগুলো আছে, কয়লা, পেট্রোলিয়াম, এগুলো তো সবার জন্য মানে ভরে ভরে নেই রে ভাই, কোনো না কোনো দিন ধরে শেষ হয়ে যাবে। তো স্থিতিশীল উন্নয়ন কি বলে? বলে যে তুমি বর্তমান প্রজন্মে যে তোমরা প্রাকৃতিক সম্পদগুলোকে নষ্ট করছো, প্রাকৃতিক সম্পদগুলোর ব্যবহার করছো, সব ঠিক আছে, তুমি বর্তমান প্রজন্মকে একদম সুখে রাখো, একদম ভালো করে তোমরা জীবনযাপন করো, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কথাটা একটু খেয়াল রেখো। এটা মাথায় রেখো যে এই প্রাকৃতিক সম্পদগুলো, এই সমস্ত পৃথিবীটা একসময় ভবিষ্যৎ প্রজন্মরাও ব্যবহার করবে। তাই বর্তমান প্রজন্মের যে ব্যবহারটাকে মোটামুটি ঠিকঠাক রেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদগুলোকে বাঁচিয়ে রেখে উন্নয়নের যে প্রসেস, সেইটাকে স্থিতিশীল উন্নয়ন বলা হয়ে থাকে। মানে তুমি বর্তমানকেও ধোকা দিও না, আর ভবিষ্যৎকেও ফাঁকি মেরো না, দুটোকেই মাথায় রেখো ভাই। তুমি নিজেও ইউজ করো, আবার ভবিষ্যতের জন্য রেখেও দাও। সমস্ত কিছু ভেবে চিন্তে প্রসেস করে করো, এটাই হচ্ছে স্থিতিশীল উন্নয়ন, এটাই হচ্ছে ব্যাপার। এইটা বুঝতে পারছি। পরিবেশের প্রশ্ন, আমি ভাই কেমিস্ট্রি ফিজিক্স পড়াই, এইসব পরিবেশ পড়াই না। দেখ কি বলেছে, এটা তবু মানা যায়, এই প্রশ্নটা তবু মানা যায়। মিথেন হাইড্রেটকে ফায়ার আইস কেন বলা হয়? অনেক সময় ফায়ারি আইস বলা হয়ে থাকে। এই যে মিথেন হাইড্রেটটা কি বলতো অ্যাকচুয়ালি? মিথেন হাইড্রেটটা হচ্ছে কিছু একটা স্পেসিফিক টেম্পারেচার, একটা স্পেসিফিক প্রেসারে
জলের অণুগুলো পরস্পর 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 পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা ক্রিস্টাল টাইপের পদার্থ তৈরি করে, যার মধ্যে প্রচুর পরিমাণে মিথেন ট্র্যাপ হয়ে থাকে। তুই যদি এই সংকেতটা দেখিস 4CH4 23H2O, এই যে পুরো যে সংকেত বিশিষ্ট যৌগটা রয়েছে এটাকে মিথেন হাইড্রেট বলে। এটা বরফের ন্যায় একটা কেলাসাকার কঠিন পদার্থ, যার মধ্যে প্রায় 13.4% মতো মিথেন থাকে। তুই বুঝতে পারছিস এই যে বরফের ন্যায় একটা কেলাসাকার কঠিন পদার্থ হলেও এর ভেতরে তো আলটিমেটলি মিথেন জমে আছে, আর মিথেন তো একটা ভীষণ দাহ্য পদার্থ ভাই। সেই জন্য আগুনের সংস্পর্শে আসা মাত্র এটা বরফের মতো দেখতে হলেও এটা জ্বলে ওঠে। যেহেতু আইসের মতো দেখতে এবং যেহেতু জ্বলছে ওই জন্য নাম হয়ে যায় ফায়ার আইস, আর কিচ্ছু না। যেমনি কার্বন ডাই অক্সাইডের কঠিন ভার্সনটার নাম ড্রাই আইস, অমনি ধরনেরই বিষয়। বলেছে কেরোসিনের একটি নমুনার তাপন মূল্য 48 কিলোজুল গ্রাম ইনভার্স বলতে কি বোঝো? কিছুই না ভাই, মানে 1 গ্রাম পরিমাণ সেই কেরোসিনের নমুনাটাকে যদি আমরা দহন করি তাহলে তার সম্পূর্ণ দহনে সেটা পুরোপুরি ভাবে দহন হয়ে গেল সেখান থেকে 48 কিলোজুল তাপ শক্তি উৎপন্ন হবে, ব্যাস, আর কিচ্ছু না। নাথিং মোর দ্যান দ্যাট, নাথিং বিয়ন্ড দ্যাট। নেক্সট প্রশ্ন বলেছে अब आया मेरे सवाल। আমি এইসব প্রশ্নগুলোর একদম পছন্দ করি না। अब आया कुछ ढंग का सवाल जिसमें थोड़ा दिमाग लगाना पड़ेगा। প্রথমেই একটুখানি দেখি অঙ্কটা কিসের। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 700 মিলিমিটার পারস্তম্ভের চাপে 32 গ্রাম অক্সিজেন আর 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত নির্ণয় করো। বল কিসের অনুপাত দিয়েছে? আয়তনের অনুপাত দিয়েছে। খুব ভালো কথা, ফাটাফাটি ব্যাপার। অনেকে জানিস তো একটু বোকা টাইপের আছে যারা এই পুরো জিনিসটার মধ্যে সার্বজনীন গ্যাস ধ্রুবকের সমীকরণ লাগিয়ে দেবে, মানে আদর্শ গ্যাসের সমীকরণ লাগিয়ে দেবে, কিন্তু এইটা লাগানোর কোনো প্রয়োজনই পড়বে না। তার কারণটা কি তুই খেয়াল করে দেখ তো, এখানে কি তোকে উষ্ণতাটা ফিক্স করে দিয়েছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দিয়েছে, তোকে এখানে প্রেসারটা ফিক্স করে দিয়েছে 700 মিলিমিটার পারস্তম্ভের চাপে দিয়েছে। আচ্ছা, একই চাপ ও উষ্ণতায়, কথাটা কোথাও মনে পড়ছে? একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অনুবর্তমান, মনে পড়ছে অ্যাভোগাড্রোর সূত্র? ওখানেও তো V1 আর V2 এর অনুপাতটাই বার করতে হয়েছিল, ইকুয়াল টু আমরা লিখেছিলাম N1/N2, মানে দুটো গ্যাসের আয়তনের অনুপাত তাদের অনুসংখ্যার বা মোল সংখ্যার অনুপাতের সাথে সমান। এটাই তো পেয়েছিলাম। তুই আমাকে একটা কথা বল ভাই, আমি যদি তোকে বলি এই প্রথম গ্যাসটা অক্সিজেন, আমি তোকে O2 আর CO2 দিয়েই লিখে দেখাচ্ছি, তাহলে প্রথমটা অক্সিজেন দ্বিতীয়টা কার্বন ডাই অক্সাইড, তাহলে V of O2 ডিভাইডেড বাই V of CO2 ইকুয়াল টু N of O2 ডিভাইডেড বাই N of CO2। বল হ্যাঁ। এইবার আমায় একটা কথা বল, N of O2 কত? N of O2 মানে মোল অফ O2 মানে কি? ভর বাই আণবিক ভর বা ভর বাই মোলার ভর। ভর দিয়ে দিয়েছে কত? 32 গ্রাম। অক্সিজেনের মোলার ভর কত? 32ই তো রে ভাই। তাহলে N of O2 1। বল N of CO2 কত? CO2 মানে CO2 এর ভর উপরে তোকে দিতে হবে, ভর কত? 44 গ্রাম। তো 44 মোলার ভর কত? ইটসেলফ 44। আরে ভাই কি ব্যাপার রে, দুটোই তো মোল সংখ্যা 1 1 বেরিয়ে গেল। আরে তাহলে তো খুবই ভালো ব্যাপার রে, এর মোল সংখ্যাও 1 এর মোল সংখ্যাও 1, তার মানে V1 বা VO2 is to VCO2 এর ভ্যালুই তো 1:1। এই তো গল্প শেষ। কিছু কঠিন ব্যাপার নাকি এগুলো? একটু বুদ্ধি খাটাতে হবে ভাই, অত সবসময় চাপ নিলে চলবে না। নেক্সট বলেছে উষ্ণতার কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে কোনটা বেশি মৌলিক এবং কেন? আরে পরিষ্কার কথা ভাই, কেলভিন স্কেল বেশি মৌলিক। তার কারণটা কি জানিস? তার কারণটা হচ্ছে সেলসিয়াস স্কেলের যে 0 মানে 0 ডিগ্রি সেলসিয়াস, এইটা কাকে মিন করে তৈরি করা হয়েছে? এটা তৈরি করা হয়েছে জলের হিমাঙ্ককে মিন করে, মানে জল যে টেম্পারেচারে জমে বরফ হয়ে যায় সেই টেম্পারেচারটাই হচ্ছে সেলসিয়াস স্কেলে 0। অন্য কারোর ক্ষেত্রে কিন্তু এই টেম্পারেচারটা ওইভাবে ভ্যারি করছে। চিন্তা করে দেখে নে, তুই যদি জল বাদ দিয়ে অন্য কিছু নিস তখন কিন্তু তার 0 সেলসিয়াস স্কেলে 0-র সাথে সমান হবে না, মানে তার হিমাঙ্ক সেলসিয়াস স্কেলে 0-র সাথে সমান হচ্ছে না। মানে সেলসিয়াস স্কেলে 0টা তৈরি করা হয়েছে জলের হিমাঙ্ককে মাথায় রেখে, মানে একটা পার্টিকুলার জিনিসকে কেন্দ্র করে, মানে একটা তুই বলতে পারিস স্পেসিফিক বিষয় হয়ে গেছে। মৌলিক মানে কি? যেটা সবার জন্য। এটা কি সবার জন্য হলো? আমার তো মনে হলো না, শুধুমাত্র জলের জন্য হলো। না, জলের যেটা হিমাঙ্ক সেটা সেলসিয়াস স্কেলে 0, কিন্তু অন্য কারোর হিমাঙ্ক সেলসিয়াস স্কেলে 0 নয়।
কিন্তু কেলভিন স্কেলের জিরো কোনটা? কেলভিন স্কেলের জিরো কেলভিন হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, মানে এইটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। এবার তুই চিন্তা করে দেখ, এই পৃথিবীতে পরম শূন্যের চেয়ে কম উষ্ণতা কি সম্ভব? জীবনে সম্ভব নয়। তার মানে পৃথিবীর সবচেয়ে কম টেম্পারেচারটা কেলভিন স্কেলের জিরো। মানে সমস্ত জিনিসের ক্ষেত্রে, সমস্ত পৃথিবীতে যা রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে যদি সব থেকে লোয়েস্ট টেম্পারেচার জানতে চাস, তাহলে তুই এক কথায় বলবি জিরো কেলভিন। মানে আজকে যদি আমার ক্ষেত্রেও লোয়েস্ট টেম্পারেচার হয় জিরো কেলভিন, তাহলে জলের ক্ষেত্রেও তাই হবে, গ্লিসারিনের ক্ষেত্রেও তাই হবে, কাঁচের ক্ষেত্রেও তাই হবে, অন্য কোনো লিকুইডের ক্ষেত্রেও তাই হবে। না, এই পৃথিবীর লোয়েস্ট টেম্পারেচার তার কাছে ওইটাই। এই জন্য কেলভিন স্কেলের এই জিরো কেলভিনটা হচ্ছে বেশি মৌলিক। তার কারণ এর জিরোটা অ্যাকচুয়ালি জিরো, এর জিরোটা অ্যাকচুয়ালি দ্য লোয়েস্ট টেম্পারেচার অফ দিস আর্থ পসিবল। ঠিক আছে, নেক্সট বলেছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে পার্থক্য লেখো। ভাই খুব বাজে একটা প্রশ্ন, বুঝতে পারছি, এ প্রচুর ভুলও করে ছেলেমেয়েরা। এখানে আপাত লিখছি, এখানে প্রকৃত লিখছি। খুব মন দিয়ে শোনো, বাই দ্য ওয়ে এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে বহু আসে ভাই, পরীক্ষায় খুব সাবধান। হ্যাঁ, মাথায় রাখবি কথাটা। এই যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এটা কিন্তু তরলের একান্ত নিজস্ব ধর্ম, কিন্তু আপাত প্রসারণ গুণাঙ্ক কিন্তু তরলের নিজস্ব ধর্ম নয়। মনে রাখ, আপাত প্রসারণ গুণাঙ্কটা পাত্রের প্রসারণের উপর নির্ভর করে, কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা পাত্রের প্রসারণের উপর নির্ভর করে না, এটা ওর নিজস্ব ধর্ম। আরেকটা কথা মনে রাখিস, এই যে আপাত প্রসারণ গুণাঙ্কটা একটা তরলের ক্ষেত্রে যদি আমরা ভিন্ন ভিন্ন পাত্র নিয়ে আপাত প্রসারণ গুণাঙ্ক মাপতে চাই, তাহলে আমরা দেখবো একই তরলের ভিন্ন ভিন্ন পাত্রে আপাত প্রসারণ গুণাঙ্ক গুলো কিন্তু ভিন্ন ভিন্ন হচ্ছে, কারণ আপাত প্রসারণ গুণাঙ্কটা পাত্রের উপরে নির্ভর করছে। কিন্তু তুই যদি একটুখানি দেখিস, বিভিন্ন পাত্র তুই নিয়ে নে, কিন্তু একই তরলের একটা স্পেসিফিক তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সর্বদা ফিক্সড। এই যে সমস্ত জিনিসগুলো কিভাবে লিখবি জানতে চাস, ধামাকা ব্যাচের মধ্যে আমাদের ডিটেল নোট প্রোভাইড করা হবে, একদম প্রপারলি কিভাবে লিখতে হয় জিনিসগুলো সেই রকম নোটস প্রোভাইড করা হচ্ছে, এবং তার সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন, সাথে সাথে তো অঙ্ক চলছেই, জিরো টু হিরো প্রিপারেশন করানো হচ্ছে ভাই, এবং তার সাথে এই ডিটেল নোটটাও দেওয়া হবে। তোদেরকে যে 90 মার্কসের পেপার সলভ করানো হবে, তার পুরো সলভ পেপারটা ধামাকা ব্যাচের মধ্যে দেওয়া হবে। তাই যারা যারা এখনো ধামাকা ব্যাচের মধ্যে ভর্তি হোসনি, তারা কি করছিস ভাই? 6289360364 নাম্বার তোর সামনে ছিল, মাধ্যমিক দেওয়ার পর মনে পড়বে যে আমার সামনে নাম্বার ছিল, সুযোগ ছিল, এর মধ্যে কত ফিস পাঠাবি আমি তোকে বলছি, টেস্ট পরীক্ষার সামনে, ওই জন্য পুরো ফিসটা 899ই করে দেওয়া হয়েছে। এখন থেকে ধামাকা ব্যাচের ফিস 899, 999 আর নয়, 899 ফিস। এই 899 ফিসটা তোকে সেন্ড করতে হবে, এবং উইথ ইওর নেম তোকে এটার মধ্যে পাঠিয়ে দিতে হবে রিসিপ্টটা। যদি দেখি একদিনের মধ্যে জয়েন হয়নি, আমাকে একটা কল করবি, সঙ্গে সঙ্গে জয়েন করিয়ে দেবো, ঠিক আছে? আর নাহলে তো ইজিলি হয়ে যাবে, একদিনের মধ্যে প্রত্যেকেরই জয়েন হয়ে যায়। যখন বেশি সংখ্যক ছেলেমেয়ে ভর্তি হয়ে যায়, জয়েন করাতে করাতে একটা টাইম লাগে। তুই আমাকে ফোন করবি, একদিনের মধ্যে জয়েন না হলে সঙ্গে সঙ্গে তো জয়েন করিয়ে দিচ্ছি আমি, আর না হলে তো জয়েন তোকে এমনি করিয়ে দেওয়া হচ্ছে। তাই কোনো চাপ নেই, যত তাড়াতাড়ি পসিবল চলে। অনেকে প্রশ্ন থাকে, দাদা আমি কি প্রথম থেকে সব ক্লাস পাবো? আরে প্রথম থেকেই সব পাবি রে ভাই, সব ক্লাস রেকর্ডেড থাকে, সব ক্লাস রেকর্ডেড থাকে। লাইভ ক্লাস দুদিন হয়, মঙ্গলবার রাত্রি 9:30, শুক্রবার সকাল 10:30। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলো। আচ্ছা, একটা বিষয় বলে দিই, তোরা এটা আমাকে কমেন্ট করে জানা, আপাত প্রসারণ গুণাঙ্ক আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কার মানটা কম হয়, কার মানটা বেশি হয়, নিচে কমেন্ট কর। নেক্সট প্রশ্ন দেখা যাক। বলেছে লাল এবং বেগুনি বর্ণের আলোর জন্য কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ আর এবং মিউ ভি। আচ্ছা, 1 মিনিট দাঁড়া তো, রেকর্ড হচ্ছে কিনা একটুখানি দেখে নি। এতক্ষণ হয়ে গেছে তো আমি দেখিনি এই জিনিসটা, এই হেভি রেকর্ড হচ্ছে। চলো, লাল এবং বেগুনি বর্ণের আলোর জন্য কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ আর এবং মিউ ভি হলে প্রমাণ করো মিউ আর ইজ লেস দ্যান মিউ ভি। খুব পাতি প্রমাণ ভাই, দেখ এদিকে মন দিয়ে দেখ। এই প্রত্যেকটা জিনিস কিন্তু পরীক্ষাতে বহুবার করে এসছে এবং আসবেও। তোরা প্রত্যেকে জানিস প্রতিসরাঙ্কের মানটা কি হয়, শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই সেই মাধ্যমে আলোর বেগ। এটা লাল আলোর জন্য প্রতিসরাঙ্ক হচ্ছে, তাহলে লাল আলোর বেগটা হয়ে যাবে ভি আর। ঠিক আছে, এখানটা আমি বলি মিউ ভি, সি বাই বেগ ফর ভায়োলেট ভি ভি হয়েছে। এবার তুই আমাকে একটা কথা বল, এই যে মিউ আর,
ইকুয়াল টু লেখা যায় তো সি ডিভাইডেড বাই, ভালো করে মন দিয়ে শুনবে, ভিটাকে কি লিখবো, এন ইন্টু ল্যামডা আর লেখা যায়, ভি ইকুয়াল টু এন ল্যামডা। তোরা যারা যারা এগুলো জানিস না কিছুদিন ওয়েট করে যা, ঠিক আছে, বাকি আর কিছু বললাম। মিউ ভি ইকুয়াল টু সি বাই এন ইন্টু ল্যামডা ভি। কিন্তু আমি তো বলবো ধামাকা ব্যাচের মধ্যে এরপরে যে পার্ট 3 আর পার্ট 4 করানো হবে, যা স্পয়লার স্পয়লার স্পয়লার, বলা যাবে না, আর বলা যাবে না, আর কিচ্ছু বলা যাবে না। চল এদিকে দেখ, এই যে মিউ আর ইকুয়াল টু সি বাই এন ল্যামডা, মিউ ভি ইকুয়াল টু সি বাই এন ল্যামডা ভি, এই দুটো সমীকরণ তুই পেয়েছিস তো? তুই আমাকে একটা কথা বলতো ভাই, ধর 10 ইকুয়াল টু 30 ডিভাইডেড বাই 3 আমরা লিখতে পারি? তুই বলবি হ্যাঁ দাদা পারো। এই 3টাকে যদি আমি একটু কেটে দিই, কেটে যদি আমি এখানটা একটু 5 লিখে দিই, মানে হরের পরিমাণটা যদি বাড়িয়ে দিই, তুই দেখতে পাচ্ছিস এটা কেটে 10-এর পরিবর্তে 6 হয়ে গেল। তার মানে একটা জিনিস আমি বুঝতে পারছি, আমি যদি হরের ভ্যালু বাড়াই তাহলে ওভারঅল রেজাল্টটা কমে যায়। আবার চিন্তা করে দেখ, 10 ইকুয়াল টু 30/3 ছিল, আমি যদি লবের ভ্যালুটাকে বাড়িয়ে দিই, 30-এর পরিবর্তে যদি আমি এখানে 60 করে দিই, তাহলে এটাও কিন্তু 10-এর পরিবর্তে 20 হয়ে যাবে। তার মানে আমি দুটো জিনিস দেখলাম, হরের পরিমাণ বাড়িয়ে দিলে ওভারঅল ভগ্নাংশ কমে যায়, লবের পরিমাণ বাড়িয়ে দিলে ওভারঅল ভগ্নাংশ বেড়ে যায়। দুটো কেস আমরা দেখতে পেলাম ভাই। এখানটাতে খেয়াল করে দেখ, আমরা ইজিলি বুঝতে পারছি এই যে ল্যামডা আর ল্যামডা ভি রয়েছে, এইটার মধ্যে কিন্তু ল্যামডা আর মানে লাল আলোর ক্ষেত্রে যে তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা সবচেয়ে বেশি, তাহলে ল্যামডা আর এর পরিমাণ কিন্তু অনেক 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 বেশি। বাকি দেখ সি আর এন কিন্তু দুজনের ক্ষেত্রেই ধ্রুবক, দুজনেরই কিন্তু ভ্যালু সেম। আমরা জাস্ট দেখবো ল্যামডা আর এর ভ্যালুটা বেশি অ্যাজ কম্পেয়ার টু ল্যামডা ভি, বল হ্যাঁ। তাহলে যদি ল্যামডা আর এর ভ্যালুটা বেশি হয়, যদি হরের মানটা বেশি হয়, তাহলে ওভারঅল রেজাল্টটা কম হবে। তাহলে আমি পরিষ্কার বলতে পারি, আর এখানটায় দেখ ল্যামডা ভির ভ্যালুটা কম, যদি এটা কম হয় তাহলে এর ভ্যালুটা বেশি হবে, আর যেহেতু এর ভ্যালুটা বেশি সেই জন্য মিউ বার এর ভ্যালুটা কম হবে। তাহলে এইটুকু আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। তাহলে আমি লিখি, যেহেতু ল্যামডা আর ইজ গ্রেটার দেন ল্যামডা ভি, যেহেতু লাল আলোর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালুটা বেগুনি আলোর থেকে বেশি, সুতরাং লাল আলোরটা বেশি, হরের ভ্যালু বেশি, তো মিউ আরটা কম, সুতরাং মিউ আর ইজ লেস দ্যান দ্যাট অফ মিউ ভি। আমি আশা করতে পারি তোকে আমি বুঝিয়ে দিতে পারলাম যে কেন এই বিষয়টা অ্যারাইজ করছে। নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। সূর্যালোকে গাছের পাতা, নেক্সট প্রশ্ন, ও আর প্রশ্ন নেই। সূর্যালোকে গাছের পাতা সবুজ দেখায় কেন? এই প্রশ্নের উত্তর আমি দেবই না। গাছের পাতা সবুজ উত্তর তারাই দেবে যারা গাছের পাতা সবুজ করেছে। চ্যাট সেকশনে দেখতে চাইছি গাছের পাতা সবুজ। ঠিক আছে, চল, হয়ে গেছে আজকের মতো, এখানেই শেষ, খেলা শেষ। তোরা বুঝতেই পারছিস আমি এসএ কিউটাকে পুরোটাকে অ্যাড করে এই ভিডিওটাকে আবার তোদেরকে দিয়েছি। আমি এলএ কিউটা দিয়েছিলাম কিন্তু আমার মনে হলো শুধুমাত্র এলএ কিউটা পৌঁছাবে না, আমি এসএ কিউটা মিলিয়ে একটু বেশ বড় সড়ো ভিডিও দিলাম সবার কাছে। সাজেশন সেট আরো আসবে, টেস্টের আগে এখনো প্রচুর থাকবো আমি তোদের সাথে, চাপ নিস না ভাই, প্রচুর জিনিসপত্র দেবো, কোনো চাপ নেই, তোরা শুধু ভালো করে পড়তে থাক। আর আমি বলবো যদি প্রপারলি ফিজিক্যাল সায়েন্স পড়তে হয় এবং যদি 11-12 কেমিস্ট্রিও ভালো করে পড়তে হয়, ধামাকা ব্যাচের মধ্যে জয়েন করে যায়। ধামাকা ব্যাচে এখন ফিজিক্যাল সায়েন্স করানো হচ্ছে, তারপরে 11-12 কেমিস্ট্রি শুরু হবে। সেই কেমিস্ট্রির একটা স্পেসিফিক তোদেরকে জিনিস বলবো কিভাবে কেমিস্ট্রি পড়তে হয়, 11-12 কিভাবে শিখতে হয়, কারণ ওটাই কেরিয়ার বিল্ডিং ভাই, ওটাই সমস্ত কিছু। ঠিক আছে, প্রত্যেকে ভালো করে মাধ্যমিক দে। ফিজিক্যাল সায়েন্সের জন্য যদি পারিস তো ধামাকা ব্যাচ নিয়ে নে, নাহলে আমার ইউটিউব রেগুলারলি ফলো করতে থাক। ঠিক আছে, দেখা হচ্ছে প্রত্যেকের সাথে। একটা কথা শুধু বলে রাখি, তুই ধামাকা ব্যাচে থাকিস কিন্তু ধামাকা ব্যাচে না থাকিস, আমি তোর সাথে আছি, বাকিটা তুই বুঝে নে ভাই কি করবি, আমি তোর সাথে আছি। আমি ইউটিউবেও লেগে রয়েছি ভাই, এমনি না যে আমি ইউটিউবে কিছু করাচ্ছি, ইউটিউবে প্রচুর জিনিস করাচ্ছি। ইনফ্যাক্ট তোকে এইটুকু বলতে পারি আমি বাকিদের থেকে ভালো চেষ্টা করছি ভাই। তুই ইউটিউবের মধ্যে যত ভালো ভালো চ্যানেল আছে প্রত্যেকে খুব ভালো ভালো পড়ায়, কিন্তু আমি তোকে বলছি শোন, আমি প্রচুর করার চেষ্টা করছি তোদের জন্য, যে না এটা বেস্ট পসিবল উপায় তোদেরকে বলে দেওয়া যে কিভাবে নাম্বারটা তুলতে হবে। আমি চেষ্টা করছি আমার দিক থেকে আমার বেস্ট দেওয়ার, বাকি এবার তুই বুঝে নে ভাই তুই কি করবি। ঠিক আছে, দেখা হচ্ছে প্রত্যেকের সাথে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। পার্ট 2টা কিসের, কমেন্টটা কর। দেখা হচ্ছে, টাটা, জয় ধামাকা।